আলো ঝলমলে ঈদের সুন্দর দিনগুলি নিশ্চয়ই সবার খুব ভালো কেটেছে, আনন্দে কেটেছে। ঈদের পরে আবারও স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিশু। হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স নিয়ে, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক। অনুষ্ঠানে আমাদের সাথে দুজন অতিথি থাকছে। তার আগে বলে দিই, আপনারা যে কোনো প্রশ্ন যদি আমাদের করতে চান, মতামত জানাতে চান, সরাসরি ফোন করতে পারবেন। টেলিভিশন স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকছে এবং টেলিভিশন স্ক্রিনের পাশাপাশি ফেসবুকে অনুষ্ঠানটি দেখতে পারবেন এটিএন বাংলা অনলাইন এই পেজটি থেকে সরাসরি। চলে যাচ্ছি অতিথি পরিচয় পালা। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জনাব লিয়াকত আলী ভুইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রিহাব। আমাদের সাথে আরও থাকছেন জনাব মোহাম্মদ আরফাতুর রহমান, চেয়ারম্যান, এম্পোরিয়াম প্রপার্টিজ লিমিটেড। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকছেন ব্যারিস্টার মাসিব। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানে, যেটি আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, যে এই দ্রব্যমূল্যের বৃদ্ধির সময়ে রিহাব যে ব্যবসা করছে কিংবা আপনারা এই প্রপার্টিজ ওনার যে ব্যবসাগুলো করছেন তার এখন বর্তমানে কী অবস্থা। শুরুতে একটু আপনার কাছে আসবো, যে একটু পেছন থেকে বলি। 20 বছর আগে একরকম ঊর্ধ্বগতি ছিল, এরপরে সবাই একটা টেন্ডেন্সি ছিল নিজের একটা ঘর হবে, নিজের একটা বাড়ি হবে, ফ্ল্যাট হবে, যেটাই যে যেভাবেই নেয়। কিংবা আমাদের দেশের রেন্ট যে এত হাই, অফিস যারা চালায় তারাও চিন্তা করে যে নিজস্ব একটা প্রপার্টিতে চলে যাব। কিন্তু এরপরে আসলো কোভিড। গত কয়েক বছরে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আমরা দেখেছি। ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে তুলনা করলে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম অনেক বেড়েছে। এখন বর্তমানে 2024 এসে কীরকম অবস্থা দেখছেন জানবো। ধন্যবাদ আপনাকে, সাথে সাথে এটিএন বাংলার সকল দর্শকদের এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা। আপনি দেখেন যে বর্তমানে কিন্তু আপনার এই শুধু আমাদের দেশে না, এটা কিন্তু সারা পৃথিবীতেই দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এটা বলা যায় একটা বৈশ্বিক প্রবলেম সারা পৃথিবীতেই। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন রডের দাম বা সিমেন্টের দাম ইত্যাদি যেগুলো আমাদের ইম্পোর্টেড আইটেম, এগুলোর যদি আপনার দাম বিশ্ববাজারে 20% বাড়ে, আমাদের এখানে কিন্তু 30% 40% বেড়ে যায়। এটা খুব জাম করে সাথে সাথে। এর সাথে সাথে আমাদের মনে করেন একটা উদাহরণ দিতে পারে, যেগুলো ইম্পোর্টেড, ধরেন বালু কিন্তু আমাদের দেশেই উৎপাদন হয়, বালুর দামও বেড়ে যায় এটার সাথে সাথে। মানে এই আমাদের সংশ্লিষ্ট যে সমস্ত কাঁচামাল বা যে সমস্ত দ্রব্যাদি আমাদের এখানে ইউজ করা হয়, সবগুলোর কিন্তু দাম বাড়তে থাকে। এই এক জায়গার দাম বাড়লে সবগুলোর দাম বেড়ে যায়। ফলে কিন্তু এই দামটা কিন্তু এসে পড়ে আমাদের এই সেক্টরের যারা এই ব্যবসাগুলো করতেছে, এবং এই দামেরটা কিন্তু লাস্ট টাইমে যে এটার কিন্তু দায়ভার কিন্তু পরে ক্রেতার উপরে। কেন দাম বেড়ে গেলে আমি তো ফ্ল্যাট কিন্তু বা আমার যে প্রোডাক্টটা আমি কিন্তু সেটা কম দামে বিক্রি করব না, মানে লস দিয়ে বিক্রি করবো। আমি তো লাভ করার জন্য বিক্রি করবো বা সমান সমান থাকে এইভাবে তো বিক্রি। এই যে যারা এই ব্যবসাতে আছে তাদের কিন্তু নিজেদেরও অনেক বেশি ইনভেস্টমেন্ট করে রাখতে হয়, এবং সেটা রিটার্নের সাইকেলটা যদি অনেক ডিলে হয়, অনেক স্লোলি আসে, তাহলে কিন্তু অনেকে আছে যে এই ব্যবসায় পুঁজি ঠিক মতো উঠাতে পারছে না, রান করতে পারছে না, তারা চলে যায় এই সেক্টরটা থেকে। আলটিমেটলি কিন্তু পুরো সেক্টরটা একটু প্রবলেমে দেখা যায়। দেখেন, আপনি যেটা বলেন চলে যায়, সেটা হলে কী হয় জানেন, দেশের আপনি প্রথম প্রারম্ভিকই আমি আরেকটু বলি, দেশের অর্থনীতি শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীর অর্থনীতিতে কিন্তু এই ডেভেলপ ব্যবসা যারা করে বা রিয়েল এস্টেট ব্যবসা করে, এই অর্থনীতিতে কিন্তু বিরাট ভূমিকা রাখে। কেন রাখে? এটার সাথে কিন্তু এই রিয়েল এস্টেটের সাথে কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি জড়িত। ব্যাকআউট লিঙ্কেজ বলেন, ফরওয়ার্ড লিঙ্কেজ বলেন, ইট বলেন, সিমেন্ট, রড, ইট, সব কিছু প্রায় 200টা আইটেম এটার সাথে জড়িত। তাহলে দেখা যাচ্ছে যে জাতীয় অর্থনীতিতে রিয়েল এস্টেট সেক্টরটা একটা বিরাট ভূমিকা রাখতেছে। শুধু আমাদের দেশে না, আপনি যাই দেখেন অন্য অন্য দেশগুলোতেও দেখবেন যে এই সেক্টরটা, আপনি ভারতে যান, ভারতেও দেখবেন যে এই সেক্টরে কিন্তু একটা বিরাট ভূমিকা রাখতেছে। তো এখান থেকে যদি যারা ব্যবসা থেকে, আপনি যে প্রশ্নটা করছিলেন যে ব্যবসা থেকে যদি সরে যায়, তো সরে গেলে তো উনি শুধু সরে যাচ্ছে না, ওনার সাথে সাথে কিন্তু এই 200টা লোক কিন্তু সরে যাচ্ছে, যারা সাপ্লাই দিচ্ছে, যারা কাজ করতেছে, যারা মানে প্রত্যেকটা আইটেমের লোকরা কিন্তু সেখান থেকে সরে যাচ্ছে। তাতে কি হচ্ছে, এটা কিন্তু একটা জাতীয় অর্থনীতিতে একটা বিরাট, কারণ এই লোকগুলা বেকার হয়ে গেলে এই লোকগুলা তো এটা দেশের একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। তা আপনার যে প্রশ্ন করলেন, সে প্রশ্নের উত্তর কিন্তু যে এককভাবে একটা লোক কিন্তু চলে গেলে যে ঠিক আছে একজন ব্যবসা ছেড়ে দিয়েছে, কিন্তু তার সাথে সাথে অনেকগুলো লোকের কিন্তু এটা আপনার কাছে আসবো যে একটা মানুষের
যখন ইনভেস্ট করে যে আমি নিজের জন্য একটা জায়গা কিনবো, বাড়ি হোক, ফ্ল্যাট হোক, এটা কিন্তু সে ইনভেস্টমেন্ট হিসেবে দেখে। কখনো প্রয়োজন হলে 10-20 বছর পরে সে যেন একটা বিক্রি করে একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট পায়। আমাদের দেশে আসলে এই জায়গার সিনারিওটা কাস্টমারের দিকে যদি তাকাই, আপনি যেহেতু আছেন এই সেক্টরে, কি দেখছেন? প্রথমে ধন্যবাদ জানাই এটির বাংলাকে আর আমার ইম্পোরিয়াম প্রপার্টিজ লিমিটেড পক্ষ থেকে সম্মানিত দর্শক এবং সম্মানিত যে আমাদের উপস্থিত আছে সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্ন করেছেন, আসলে আমি এই সেকেন্ডারি মার্কেট নিয়ে কাজ করি এবং এই সেকেন্ডারি মার্কেটে আপনার যদি যদি ব্যাংক বা লিজিং কোম্পানি একটু যদি সহযোগিতা করতো, যেমন একটা নতুন ফ্ল্যাটে যেভাবে তারা সহযোগিতা করে, ঠিক ওইরকমই যদি এই মার্কেটে একটু সহযোগিতা করতো তবে এই ব্যবসা আরও ভালো হতো। যেমন ধরেন একজন সরকারি চাকরিজীবী বা একজন ব্যবসায়ী, সে চায় যে মোটামুটি ঢাকাতে একটা তার নিজস্ব একটা ফ্ল্যাট থাক, সে নিজস্ব ফ্ল্যাটে উঠবে, নিজস্ব ফ্ল্যাটে থাকবে। আপনি দেখবেন একই রোডে একটা নতুন ফ্ল্যাটের দাম যদি 20,000-22,000 স্কোয়ার ফিট হয়, ঠিক ওর পাশাপাশি 5-7 বছর বা 10 বছর ইউজ করা ফ্ল্যাট, এটা আপনি 10,000 বা 12,000 টাকার মধ্যে কিনতে পারতেছেন। ধরেন একজন ক্রেতা কেনার আগ্রহ দেখেছে, কিন্তু তার ব্যাংক সুবিধা বা লিজিং কোম্পানির সুবিধার পাইলে সে অলরেডি কিনে এবং এই বাজারটা আরও দিন দিন আরও ভালো হয়। আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীর অন্যান্য দেশে এই সেকেন্ডারি মার্কেটটা একটা ধরেন যে একটা কোম্পানি আছে, এই কোম্পানির মাধ্যমে ম্যাক্সিমাম 7 ডেজের মধ্যে আপনি লোনে নেন বা ক্যাশে নেন, সম্পূর্ণ টোটালভাবে সুন্দরভাবে এটা কাজটা কমপ্লিট করে দেয়। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় যেমন আমাদের পুরাতন গাড়ির একটা বাজার আছে, পুরাতন গাড়ি যখন বিক্রি হয়, নতুন গাড়ির রেজিস্ট্রেশন ফি যেটা আসবে, পুরাতন গাড়ির রেজিস্ট্রেশন ফি কিন্তু অনেক কমাই দিছে। ঠিক এই ফ্ল্যাটের সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটটা যদি এরকম একটা নিয়মের মধ্যে নিয়ে আসে যে ফার্স্ট রেজিস্ট্রেশন যে কষ্ট আসবে, সেকেন্ড যে এখন রেজিস্ট্রেশনের রেঞ্জটা কিরকম, নতুন হোক আর সেকেন্ড? এখন নতুনও যা পুরাতনও তা। আচ্ছা, শুধু যেহেতু এখানে আমাদের বড় ভাই লিয়াকত ভাই আছেন, উনি ভালো, আমার চেয়ে আরও ভালো বলতে পারবেন। শুধু এখানে যদি এই ব্যবহারকৃত ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি কমাই দেয়, বিভিন্ন ব্যাংক ও লিজিং কোম্পানি একটু আগে আসে, এই মার্কেটটা অনেক সুন্দর। রেজিস্ট্রেশন নিয়ে যেহেতু কথা হচ্ছে, অনেক সময় আমরা দেখি যে যদি রাজুকের আন্ডারে কোনো প্লট থাকে, ফ্ল্যাট থাকে, তো তাকে যে ওই ফাইলটা প্রসেস করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে একটা স্পেসিফিক সময় লেগে যায়, তো ওই জায়গাটা আপনারা কীভাবে অ্যাড্রেস করেন? আচ্ছা, আসলে রাজুকের এই সময়টা কমপ্লিট করতে লাগে ম্যাক্সিমাম লাগে আমার জানার মতে অফিসিয়াল দিয়ে 8 থেকে 10 দিন। আচ্ছা, কিন্তু এখানে দেখা যায় কোনো অফিসার থাকে, কোনো অফিসার থাকে না, এসব বিভিন্ন কারণে দেখা যায় 1 মাস, 1.5 মাস, 2 মাস লেগে যায়। আচ্ছা, আমার মনে হয় এটা যদি এই সেকেন্ডারি মার্কেটের উপর যদি সরকার যদি একটু গুরুত্ব দেয়, তাহলে দেখা যাবে যে অনেক লোকের আশাপূর্ণ হবে, যারা দীর্ঘদিন আশা করে আসছে যে ঢাকা শহরে তার একটা ফ্ল্যাট থাকবে, সে একটা ফ্ল্যাট নিজস্ব বাসায় থাকবে। আমার মনে হয় এটাকে এই রেজিস্ট্রেশনে কি এই দীর্ঘায়িত সময় ছাড়া কি অন্য কোনো ভোগান্তির শিকার হচ্ছেন আপনারা? আসলে ওইভাবে তো মানে বলা যাবে না। রেজিস্ট্রেশন যখন আমরা নাম জারি করার কারণে যখন কেউ রাজুকে যায়, দেখা যায় যে আপনি প্রপারলিভাবে তারা যে কাজ করে, ম্যাক্সিমাম 10 থেকে 12টা ওয়ার্কিং ডেজে আপনি সেলস পারমিশন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে কিছু ধরেন যে কিছু পেপারসে ভুলের কারণে বা কিছু অফিসারের কারণে আপনি সেটা একটু দিন ডিলে হয় বা দেরি হয়। এটা যদি আরও একটু রাজক যদি সহযোগিতা করে অল্প সময় করে দিত, আমার মনে হয় এটা আরও সহজভাবে অনেক সম্মানিত ক্রেতা তাদের নিজস্ব ফ্ল্যাটে তারা ক্রয় করতে পারবেন। জি, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ব্যারিস্টার সৈয়দ মাসিফ হোসেন, আইন ও অর্থনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, আসলে সব কিছুরই তো দাম বাড়ছে, সেই সাথে সাথে আবাসন ক্ষেত্রের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আপনার কাছে একটু আসবো যে আমরা অনেক সময় শুনতে পাই যে কোনো একটা লোন আছে কোনো ফ্ল্যাটে বা বাড়িতে, কিন্তু সেটা বিক্রি করে দিচ্ছে কাস্টমার না জানিয়ে। পরবর্তীতে যারা ইউজ করছে তাদের কিন্তু একটা ভোগান্তির শিকার হয় যদি কখনো যারা লোন দিয়েছে ব্যাংক কিংবা অন্য কেউ দাবি দেওয়া নিয়ে আসে। একটু এই বিষয়টার আইনগত জটিলতা এবং সমাধান কি শুনবো? জি, সর্বপ্রথম সবাইকে ঈদের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম আর খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাশনের জন্য। দেখেন, আমি প্রায় সময় এই বিষয়গুলি আমার কাছে আসে, যেহেতু আমি একজন প্র্যাকটিসিং
লয়ার আমার কাছে অনেক সময় এই পার্টিকুলার যেটা নিয়ে আসে, পার্টিকুলারলি হচ্ছে এই সেক্টরটাকে আপনার এই ইস্যুস গুলাকে আপনার অর্থনীতি আদালত আইনের আন্ডারে মামলা শো থাকে, তখন যেটা হচ্ছে কি বড় একটা কোলাটারাল থাকে, সেটা হচ্ছে কি ফ্ল্যাটটা, যে ফ্ল্যাটটা আপনার পারচেস করা হচ্ছে, এই ফ্ল্যাটটা যখন দেখা গেছে হচ্ছে যে অনেক সময় দেখা গেছে হচ্ছে যখন এটা সেল হয় তখন এটা এক্সিস্টিং একটা ইনকাম্পারেন্স থাকে, যে নতুন পারচেজার থাকে তখন সেটা জানেন, দেখা গেছে ফ্ল্যাটটা অকশনে চলে যায় অলরেডি। এখন এখানে একটা সবচেয়ে বড় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে রোলটা যারা প্লে করতে পারে, এই সেক্টরটা কিন্তু আপনার রেগুলেট করে হচ্ছে গিয়ে 4টা এন্টিটি, রাজু, রিহাব, আপনার হচ্ছে সিটি কর্পোরেশন, আর হচ্ছে আপনার ন্যাশনাল হাউজিং সোসাইটি, এটাকে হচ্ছে আপনার আপনার অথরিটি যেটা হচ্ছে রেগুলেট করে। তো আমরা যখনই দেখি যে এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করে তখনই আমরা বলি হচ্ছে গিয়ে যে এইটা সর্বপ্রথম যেহেতু হচ্ছে প্রপার্টিটা আপনার অলরেডি অকশনে আওতাধীন চলে আসে অথবা অর্থনীতি আদালত আইনের মামলা আওতাধীন চলে আসে, তখন আমরা বলি হচ্ছে গিয়ে যে না, করা উচিত হচ্ছে গিয়ে যে এটাকে আপনার কোর্টে যে কন্টেস্ট করা, প্রপার্টিটাকে আনফ্রিজ করে ফেলার জন্য। এটা ছাড়াও অনেক সময় যেটা দেখা যাচ্ছে ইদানিং বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে আপনার দুর্নীতি দমন কমিশন মামলা হচ্ছে, দেখা গেছে হচ্ছে কেউ একটা প্রপার্টি কিনেছে, তার এগেন্সে দেখা গেছে দুদকের মামলা চলছে। এই দুদকের মামলা চলাকালীন একটা সময় যেটা হচ্ছে ওই পার্টিকুলার প্রপার্টিটা ফ্রিজ হয়ে যায়। আনফর্চুনেটলি সেই প্রপার্টি ফ্রিজিং এর আওতায় আসার আগেই দেখা গেছে প্রপার্টিটা ওই পার্টিকুলার ফ্ল্যাটটা আরেকজনের কাছে বিক্রি হয়ে গেছে। ইদানিং এটা বেশি আসছে, যে প্রপার্টি পারচেস করছে সে জানতো না যে যার কাছে সে প্রপার্টি পারচেস করলেন যে সেলার, তার এগেন্সে ভবিষ্যতে দুদকের মামলা হতে পারে, অথবা এই পার্টিকুলার ফ্ল্যাটটা যেটাকে সে এখন করলেন সেটা দুদকের একটা মামলায় আপনার ফ্রিজিং অর্ডারের মাধ্যমে আসতে পারে। এটা আমরা প্রায় এখন হরদম দেখে আসছি। এই বিষয়গুলোতে আমরা তখন অ্যাডভাইস করি সেটা হচ্ছে যে সাথে সাথে সে কনসার্ন কোর্টকে অ্যাপ্রোচ করা, সে কনসার্ন কোর্টের কাছে যাবা যে সে একটা বোনাফাইড পারচেজার। এখানে অনেক বড় একটা রোল প্লে করতে পারে, সেটা হচ্ছে রিহাব প্লে করতে পারে, কারণ হচ্ছে গিয়ে সেটা বেসিক্যালি যেহেতু হচ্ছে এটা আপনার হচ্ছে আবাসন সেক্টর একটা বড় একটা রেগুলেটরি বডি, তারা হচ্ছে আপনার বোথ আপনার সেলার্স এন্ড বায়ার দুজনকে তারা রেগুলেট করে, তাদের আর্বিট্রেশন একটা স্কোপ আছে এখানে, সেটাও একটা বিষয় তারা থাকে, সেটার সাথে দেখতে পারে। এরকমও হতে পারে সেটা হচ্ছে পার্টিকুলার প্রপার্টির উপর যদি কোনো চার্জ থাকে কোনো পার্টিকুলার মামলার কারণে, সেই চার্জগুলোকে ওই আমরা বলি হচ্ছে যে পার্টিকুলার সেই কনসার্ন ব্যাংকে ওই বিল্ডিং এর সামনে একটা নোটিশ দিয়ে দেবো, যাতে করে প্রসপেক্টিভ বায়ার এটা যেন দেখতে পারে। এখন আমরা যদি এই সেক্টরটাকে যদি আমরা দেখি যেটা থ্রেটফুল, যদি দেখি যে না, তাহলে যেটা হবে সেটা যে মানুষ নিরুৎসাহিত হয়ে যাবে। একটা পয়েন্ট যেটা আসবে, মানুষ মনে করে যে না আমি একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছি, কালকে যদি ফ্ল্যাটের উপরে যদি এমবার্গো থাকে, যদি কোনো ইস্যুস থাকে, তখন মানুষজন এই সেক্টর থেকে ডিসইন্টারেস্টেড হয়ে যাবে, যেখানে হচ্ছে এই সেক্টরটা বাংলাদেশের জিডিপিতে অনেক ব্রডলি কন্ট্রিবিউট করছে। আমার স্ট্যাটিস্টিক যেটা বলে সেটা হচ্ছে কি যেটা থার্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, যেটা হচ্ছে কি আপনার হাইয়েস্ট নাম্বার অফ এমপ্লয়িজ থেকে তারা আপনার এঙ্গেজ রাখে এখানে, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার্স, সিভিল ইঞ্জিনিয়ার্স, তারপরে হচ্ছে কি বিভিন্ন ধরনের প্লাম্বার, যারা হচ্ছে কি আপনার ডে লেবার্স, সবাই থেকে অ্যাকুমুলেট যদি করা হয়, বাংলাদেশের এটা ওয়ান অফ দ্য মানে থার্ডেস্ট টপ আপনার মানে ফ্রম 1 to 10 এর মধ্যে ধরে এটা থার্ডেস্ট ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ এমপ্লয়িজ এটাকে ইয়ে করে। এই সেক্টরটা বাংলাদেশের জিডিপিতে সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করেছে। 2019 সালের পরের থেকে এই সেক্টরের মাধ্যমে কিন্তু আমাদের ফরেন আপনার ইনভেস্টমেন্ট আসছে। 2019 সালের পরে থেকে আমাদের যারা গেস্টরা এখন আপনার এই স্টুডিওতে আজকে আছেন ফিজিক্যালি, তারাও হয়তো ভালো মতো এই জিনিসটা জানে যে আগে একটা সময় ছিল যেখানে হচ্ছে আপনার ফরেন ইনভেস্টমেন্ট আসতো না এই সেক্টরটা। এখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এখানে কিন্তু আপনার 19 সালের পরে থেকে কিন্তু স্পেসিফিক করে দিয়েছে, যাতে করে হচ্ছে কি যে এখানে যেন ফরেনার্সরা যেন পারচেস করতে পারে, চায়না, ইন্ডিয়া, রাশিয়া, সৌদি আরব, ইউএই, এখানকার ন্যাশনালসরা কিন্তু মাল্টিন্যাশনালস কোম্পানি, ওইখানকার লোকাল ন্যাশনালসরা কিন্তু বাংলাদেশে আবাসন সেক্টরে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করছে, প্রপার্টিজ পারচেস করতেছে। ইস্যুটা যেটা হয় সেটা হচ্ছে এখানে যে যদি আমাদের এই প্ল্যাটফর্মগুলোকে যদি খুব সুন্দর করে গুছানো না থাকে, দেখা গেছে হচ্ছে যে তারা নিরুৎসাহিত হয়ে যাবে, তখন তারা দেখেছে ইনভেস্টমেন্টগুলি বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র কিন্তু আবাসনটা কিন্তু বিষয় না, এটা কিন্তু এমন একটা সেক্টর যেটা কিন্তু আপনার রেভিনিউ জেনারেট করে। একজন XY একটা কোম্পানি হোক অথবা ইন্ডিভিজুয়াল হোক, সেটা ফ্ল্যাট কিনছে, তার কিন্তু পারপাসটা শুধু এটা না সেখানে থাকবে, তার কিন্তু এটা একটা ইনভেস্টমেন্ট থাকে যে আজকে এটা আমি এত টাকা দিয়ে কিনছি স্কোয়ার ফিটের, আফটার 10 ইয়ার্স কিন্তু এটা বাড়বে। সেটা কিন্তু প্রসপেক্টিভ একটা ইনভেস্টমেন্ট হিসেবে আপনার কাছে আমি আবারও ফিরবো একটু যে বিষয়টা নিয়ে কথা বলছিল, যে যখনই আমি কনফ্লিক্টের কথা উঠিয়েছিলাম, যখনই এই কাস্টমার এবং বায়ারের ভিতরে একটা সমস্যা হয় এবং সে যদি রিহাব মেম্বার হয়ে থাকে, রিহাবের একটা দায়িত্ব বর্তায়, তারা এটাকে সলিউশনের চেষ্টা করে, আমরা বিভিন্ন সময় বিগত সময় শুনেছি। এখন আসলে তারা কি করে, কিভাবে এই ব্যাপারটাকে সলিউশনে নিয়ে আসে, এবং কোনো বিল্ডার যদি আসলে প্রবলেম করে থাকে তার মেম্বারশিপ বাতিলের কোনো জায়গাটাকে আপনারা ওপেন রেখেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি শুধু খালি ব্যারিস্টার সাহেবের সাথে একটা কথা আমি যোগ করি, যে এই যে মর্টগেজ দেয় বা বন্ধক রাখে ফ্ল্যাটগুলা, এখানে তো ব্যাংকের কিন্তু নিয়মই আছে
যে কোনো সম্পত্তি যদি ব্যাংকের হয় সেটা তারা কিন্তু সেই সম্পত্তির ওই জায়গায় কিন্তু লেখা থাকে এই প্রপার্টিটি অমুক ব্যাংকে বন্ধক রয়ে আছে। সেটা মিল কারখানাও হতে পারে, ফ্ল্যাট হতে পারে, কিন্তু ব্যাংক কিন্তু ফ্ল্যাটগুলো যারা বন্ধক রাখে ব্যাংক সাধারণত এই জিনিসগুলো কিন্তু খেয়াল করে না বা মানে না। এবং পরবর্তীতে যখন মামলা ঠামলা হয় তখন ব্যাংক বলে যে আমরা তো লাগাইছিলাম কিন্তু এটা সব সব বড় ধরনের জমিতে হয়তো লাগানো থাকে, সব জায়গায় কি এই বিষয়টা এটা লাগাবার নিয়মই আছে। তারা যখন লোনটা দেয় তখন কি কি টার্ম কন্ডিশন তারা বলে দেয় যে এই জিনিসগুলা থাকবে, তার মধ্যে ওই 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 লাইনটাও থাকে যে ওই এই ফ্ল্যাটটি অমুক ব্যাংকের কাছে বন্ধক আছে, এটা সে একটা সুন্দর করে লেখা থাকবে। তো ব্যাংকে যখন মামলা হয়ে যায় তখন ব্যাংক বলে যে আমরা তো ওরকম একটা সাইনবোর্ড দিছিলাম, কিন্তু সাইনবোর্ড কে বাঁকা রাখবে। এটা জমির ক্ষেত্রে প্রযোজ্য অনেক সময় হতে পারে, কিন্তু ফ্ল্যাট কেউ যদি কিনে থাকে সেটা যদি আরেকজনকে বিক্রি করে দেয়, সে কিন্তু কোনো জায়গায় নতুন কাস্টমার যখন যাবে তখন কিন্তু সে দেখে না যে ব্যাংকের কোনো কিছু আছে কিনা এরকম। আর এটাও আবার নতুন কাজ যে কিনবে তারও কিন্তু একটা দায়িত্ব থাকে যে জিনিসটা আমি ক্রয় করার আগে আমাকে দেখতে হবে যে জিনিসটা। আমাদের এই ইনফরমেশনটা চেক করার আমাদের দেশে আসলে প্রসিডিউরটা কি? প্রসিডিউর সোজা প্রসিডিউর। তবে আমি জিনিস কিনবো, আমি যে জিনিসটা কেনার আগে আমি দেখবো জিনিসটা ভালো না মন্দ বা জিনিসটা মিথ্যা না সত্য, এগুলো তাকে যাচাই করতে হবে। ওটাই যাচাই পদ্ধতিটা কিভাবে জানবে? যাচাই পদ্ধতি হচ্ছে যে কাগজপত্রগুলো নেবে, কাগজপত্রগুলো সার্চিংয়ে দিলেই সে পেয়ে যাবে এটা কোথায় ব্যাংকে বন্ধক আছে নাকি ব্যাংকে বন্ধক নাই, সব কিছু সে পেয়ে যাবে। আর রিহাবের কোনো সহায়তা নিতে চাইলে রিহাবের একটা সেল আছে, মেডিয়েশন সেল, সেখানেও সে বলতে পারে। আর আপনি যেটা বলছিলেন যে এই যে যদি প্রতারিত হয় বা কী হয়, এটার জন্য কিন্তু আমাদের রিহাবে কিন্তু একটা সেল আছে, মেডিয়েশন সেল, প্রত্যেক শনিবার এটা কিন্তু হয়। আপনি ধরেন আপনি কোনো একটা প্রবলেম আছে, আপনি যদি আমাদের এখানে অ্যাপ্লাই করেন আমরা কিন্তু আপনাকে কোনো এক সময় আপনাকে ডাকবো, এবং আমাদের যে বিক্রি করছে যদি আমাদের মেম্বার হয় তাকেও আমরা ডাকবো। প্রথমে আমরা জিনিসটাকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করি। আমি দর্শকদের জ্ঞাতার্থেও বলতে চাই যে আমরা রিহাবে কিন্তু 100টা যদি অ্যাপ্লিকেশন পরে আমরা মোটামুটি 90টা মানে কিন্তু আমরা মিটাই দিই, মীমাংসা করি। তাতে হয় কি জানেন, এই যে মামলা মোকদ্দমায় গেল না, কোর্টে গেল না, এই পয়সাগুলো কিন্তু তাদের বেঁচে গেল। আর হয়তো আমরা 9-10টা বা 8টা পারি না, সেগুলো কিন্তু আপনাদের কাছে আসতেছে, থানায় যাচ্ছে বা অমুক জায়গায় যাচ্ছে, এটা কিন্তু আমরা যে 90টা ঠিক করে দিচ্ছি, এই 90টা লোক কিন্তু আপনার কাছে আর আসবে না যে আমি রিহাবের থেকে রিলিফ পাইছি এই জিনিসগুলা। তো আমি আপনি যে প্রশ্নটা করছিলেন যে রিহাব কি করে, এটার উত্তর এইটা। অবশ্যই অনেক ধন্যবাদ। এটা আপনার কাছে আসবো যে মানুষের তো চাহিদা থাকে একটা ভালো এলাকায় থাকবে। শহর এখন কিন্তু এক্সপ্যান্ড করছে এবং ডেভেলপমেন্টও যেরকম বাড়ছে, ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে, অফিসগুলো বিভিন্ন জায়গায় শিফট হচ্ছে। মানুষের আসলে বর্তমানে কোন জায়গাগুলোর উপর বেশি ঝোঁক এবং কি কি বিষয় মাথায় রেখে একজন ফ্ল্যাট কিনতে চায় বা একটা জায়গা কিনতে চায়, বিশেষ করে সেকেন্ডারি মার্কেটে? এখন দেখেন এই সেকেন্ডারি মার্কেটে হয়তো কোনো একজন ক্রেতা বা কোনো একজন সরকারি চাকরিজীবী কোনো এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া আছে, জি, সে অবশ্যই চাইবে যে ওই এলাকায় তার একটা পরিচয় ঘটছে এবং সবার সাথে পরিচয় হয়েছে, সে চাইবে ওই এলাকায় তার একটা সেকেন্ডারি ফ্ল্যাট বা নতুন ফ্ল্যাট সে ক্রয় করবে। আবার দেখবেন যে গুলশান বনানীতে যারা আছেন ভাড়া দীর্ঘদিন ধরে, তারা চাইবে যে গুলশান বনানীর মধ্যে একটা যদি ফ্ল্যাট তার হয় তার জন্য সুবিধা, কারণ ওই এলাকায় সে 8 বছর 10 বছর 15 বছর দীর্ঘদিন ধরে সে ভাড়া থাকে, বিভিন্ন আশেপাশের সবার সাথে পরিচয় ঘটে। তো প্রতিটা ক্ষেত্রেই তো তারা আগে প্রথম টার্গেট করে যে এলাকা ভাড়া থেকে ফার্স্ট আগে সেই এলাকাতে আমরা বিভিন্ন সময় দেখে থাকি এবং কথাও শুনি যে কেউ যদি কোনো বিল্ডার্স কোনো জায়গা নিয়ে থাকে, ভবন করে এবং তার নিজের অংশের যে ফ্ল্যাটগুলো থাকে সে প্রথম স্লটে বিক্রি করে দিল, সেই ফ্ল্যাটই যখন ধরেন 10 বছর 15 বছর পর আপনি যেটা বলেন সেকেন্ডারি মার্কেটে আবার বিক্রি হচ্ছে, তখন এই বিল্ডিংয়ের ভবনের খুব নাজেহাল অবস্থা থাকে। আসলে তখন আসলে যে নতুন কিনতে চাবে, রেনোভেশন করতে হলে তাকে তো নিজের মতো করতে যদি নিজের ফ্ল্যাটটুকু, কিন্তু বিল্ডিংয়ের বাকি কাজগুলো তো সবাই মিলে ঝিলে অনেক সময় করতে পারে না। বিল্ডার্সদের নিজের কাজের গাফিলতিটা আসলে তখন কিভাবে অ্যাড্রেস করা যায়? আসলে একটা বিল্ডিং মিনিমাম ধরেন যেটা বলতেছেন 10-15 বছর 20 বছর কিছু হওয়ার কথা না। আর যেটা বললেন রেনোভেশন, আপনি যারা বর্তমানে যারা ভালো ভালো যারা বিল্ডার্স আছে তারা ধরেন যে শুধু আউট গেট আপটা ওই রকমই রাখে এবং তারা আউট গেট আপটা নষ্ট করতে দেয় না, কারণ তাদের একটা আছে, নিয়ম আছে। আচ্ছা, আপনি ভিতরে ইন্টেরিয়র আপনি যেভাবে
আপনি মানে সাজানো আগের দরকার, user আপনি যেভাবে সাজাতে ইউজ পারবেন। করে সেই অনুযায়ী তাকে সাজাতে রেনোভেট পারবেন। করে নিতে আর একটা বললেন বিল্ডিং সুন্দর রাখার দায়িত্ব, এটা হচ্ছে বিল্ডিং যারা থাকবে তাদের প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে কমিটি আছে, সে কমিটি যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হবে, এটা মূলত তাদের দায়িত্বটা বেশি। তারা এই বিল্ডিংটা অনেক দেখা গেছে যে প্রতি 3 মাস পর পর বিল্ডিং সংস্কার করে, রং করে, সুন্দর করে, তাদের বিল্ডিং দেখে অনেক সুন্দর আছে। 20 বছরে বোঝা যাচ্ছে না এর বয়স 20 বছর। আবার এমনও আছে 10 বছর নতুন একটা বিল্ডিংয়ের বয়স, শুধু মেনটেন্যান্সের অভাবে এবং যারা ওই বিল্ডিংয়ে থাকবে প্রেসিডেন্ট সেক্রেটারি বা কমিটির অবহেলার কারণে বিল্ডিংটা দেখা যাচ্ছে যে মানে সংস্কার না করার কারণে বিল্ডিং দিন নষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই। এটা দায়িত্ব কিন্তু পরে যারা ওই ফ্ল্যাট ওনার, যারা ওই বিল্ডিংয়ে থাকবে সবার উপরে পড়ে, বিশেষ করে তারা দায়িত্বে থাকে তাদের উপর বেশি পড়ে। অবশ্যই। ব্যারিস্টার সৈয়দ মাসিফ হোসেন, আপনার কাছে বিরতি থেকে ফিরে আসব। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিরতি। জোহরের আজান ও বিজ্ঞাপনের পর ফিরছে কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক। চলে যাচ্ছে আলোচনায়। বিরতির আগে বেশ কিছু বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল। আপনি বলেছিলেন রিহ্যাব কী করে, এবং বিশেষ করে যখন কোনো কমপ্লেইন আসে কোনো বেচা বিক্রি নিয়ে। এখন আসলে আমরা অনেকটা শুনেছি যে বিভিন্ন কনস্ট্রাকশন আইটেমের দাম বেড়ে যাওয়ার কারণে প্রোডাকশনও স্লো গতিতে হয়, ডিলে হয় প্রজেক্টগুলো, এবং বেচা বিক্রিও কমে গেছে। এমনিতে গত 10 বছরের ট্রেন্ড অনুযায়ী আপনি এই সেক্টরের এখন হেলথ নিয়ে কি বলতে চাইছেন, কেমন আছে? তুলনামূলকভাবে গত বছর বা তারা, আপনি জানেন যে কোভিড-19 কিন্তু আমাদের এই সেক্টরের শুধু না, সব সেক্টরেই কিন্তু হয়েছে, এবং মোটামুটি আমরা কিন্তু সে সব জায়গা থেকে আসছি, এবং সরকারও আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের অনেক সাহায্য করেছে। সবাই মিলিত প্রচেষ্টায় কিন্তু একটা জায়গায় আসছে। তো আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু এখানে আমাদের কিছু প্রবলেম আছে। যেমন মনে করেন ড্যাপ নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি। ড্যাপের ব্যাপারে আমরা বিভিন্ন মন্ত্রণালয় সহ রাজুকের সাথে আলাপ আলোচনা করতেছি। আমাদের রেজিস্ট্রেশন ফি, যেটা একটা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে গেলে যে মূল্য ফিটা বেড়ে গেছে, এটাকে কমায় আনার জন্য আমরা চেষ্টা করতেছি। এগুলা হচ্ছে আমাদের মেন সমস্যা আর কি। নতুন ভবনের পারমিশন দেওয়া হলো, যখন বিল্ডিংটা দাঁড়িয়ে যায় গ্যাসের এবং পানির একটা সমস্যা থেকে যাচ্ছে, ওই জায়গাটা সলিউশন আপনারা সরকার থেকে কি এখন পাচ্ছেন? তো আপনি জানেন যে গ্যাস কিন্তু দিচ্ছে না। গ্যাস কিন্তু এখন মানে সরকারের যে নিয়ম, বেশ কিছু বছর হয়ে গেছে গ্যাস এখন আবাসিক সেক্টরে দেওয়া হচ্ছে না। তবে পানি বা অন্যান্য ইউটিলিটি সার্ভিসগুলো, এগুলা কিন্তু মোটামুটি আমরা এগুলা খুব একটা কমপ্লেন নাই। এগুলো আমরা কিন্তু মোটামুটি, গ্যাসের ইস্যুটা একটু, আর গ্যাসেরটা তো বন্ধই। এটা সরকারের বর্তমান পলিসি হচ্ছে যে আবাসিক এখানে গ্যাস দেওয়া হবে না আর কি, যেটা পূর্বে ছিল সেগুলো আছে, এখন দিচ্ছে না। তো এটা আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু জুমে চলে যাচ্ছি। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার সৈয়দ মাসিফ হোসেন। আপনার কাছে যে বিষয়টা আপনি বিরতিতে যাবার আগে কিন্তু বলছিলেন, আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্টের কথা, বিভিন্ন দেশ আসছে, কিন্তু আমাদের প্রপার পলিসি না থাকলে তারা আবার ছুটে যেতে পারে, তাদের ইনভেস্টমেন্ট সরিয়ে নিতে পারে। আমি যদি একটু দুবাইয়ের দিকে তাকাই, তারা কিন্তু এই অ্যাসেট ইনভেস্টমেন্টটাকে বড় করে প্ল্যান করে আগাচ্ছে, এবং অনেক ফরেন ইনভেস্টমেন্ট আসছে, তাদের রেসিডেন্সিও একটা চমক রয়েছে। এইরকম একটা লম্বা সময়ের প্ল্যান বাংলাদেশে আমরা কেন নিতে পারছি না, এবং নিতে হলে কি করণীয়? জি, খুব সুন্দর একটা ইভালুয়েশন। আমাদের যে এই যে কন্ট্রাস্ট করাটা, যে আপনার মিডল ইস্টের সাথে অথবা ইউনাইটেড আরব এমিরেটসের সাথে আমাদের দেশে যেটা কন্ট্রাস্ট করেছেন পার্টিকুলার রিয়েল এস্টেট সেক্টরটা নিয়ে, দেখেন দিস ইজ আনডাউটেডলি এটা একটা বড় লুক্রেটিভ একটা ইনভেস্টমেন্ট থাকে দুবাইতে, যে আপনি যদি ওখানে ইনভেস্টমেন্ট করেন তাহলে হচ্ছে গিয়ে রেসিডেন্সির একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। আপনি ওখানে হচ্ছে একটা পার্মানেন্ট রেসিডেন্সি পাচ্ছেন। এছাড়া হচ্ছে গিয়ে আপনি 1% দিয়ে আপনি প্রপার্টিটা নিতে পারছেন, আর পরে দেখা গেছে হচ্ছে গিয়ে যে বাকি টাকাটা আপনি ওভার লং পিরিয়ড অফ টাইম দিয়ে দিতে পারছেন। তো সেটা একটা বড় একটা থাকে। দেখেন আমাদের দেশে আমরা কিন্তু ভেরি রিসেন্টলি 2019 এর আগে কিন্তু আমাদের জন্য কিন্তু এই ধরনের স্কিম ছিল না। আমরা কিন্তু 2019 এর পরে থেকে কিন্তু আমাদের এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসা শুরু করলো। হাইয়েস্ট ছিল হচ্ছে গিয়ে 200 আপনার আমাদের 2019 সালে আমাদের 552টা ফ্ল্যাটস আপনার সেল হলো, আপনার কিছু ফরেন ইনভেস্টররা তারা পারচেস করলো। এখন 2022 সালে আবার এটা কমে যাচ্ছে, গ্রাফটা যদি আমরা দেখি।
এখন ইস্যুটা কোথায় আসে? ইস্যুটা হচ্ছে এখানে যে আপনার সেফটি অফ ইনভেস্টমেন্ট। আপনি যে ইনভেস্ট করছেন এতগুলি টাকা দিয়ে একটা প্রপার্টি কিনছেন, আপনি ঢাকা শহরে হোক, চিটাগাং মেট্রোপলিটন সিটিতে দিচ্ছেন, এটার রিটার্নটা কি আসছে সেটা একটা জিনিস। এখন যদি এটা যদি দেখা যায় যে হ্যাঁ অনেক ফরেন এক্সপার্টস তারা বাংলাদেশে আসছে, তো তাদেরকে আপনার অ্যাকোমোডেট করার জন্য দেখা গেছে হচ্ছে প্রপার্টিস কেনা হচ্ছে, বড় বড় অ্যাপার্টমেন্টস কিনছে, মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলি তাদেরকে অ্যাকোমোডেট করতে পারে। এটার একটা পারপাস থাকে হচ্ছে কি যাতে করে তারা যেন আপনার উইদাউট এনি হ্যাসেল ফুল সিকিউরিটি নিয়ে যেন তারা এখানে থাকতে পারে যতদিন তারা এখানে ফরেন এক্সপার্টস বিজনেস করে যাচ্ছেন বাংলাদেশে। কিন্তু কোয়েশ্চেনটা থাকে হচ্ছে আফটার দেয়ার আপনার রিটার্ন টু দেয়ার হোমল্যান্ড, তখন এটা কিভাবে হবে? এটার জন্য কিন্তু একটা বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে যে এই সেকেন্ড হ্যান্ড প্রপার্টিটা কিভাবে আপনার সেল করে দেওয়া যায় উইথ আপনার সাস্টেইনেবল আর হচ্ছে লং টাইম আপনার যে ইনভেস্টমেন্টের যে বিষয়টা থাকে সেটা কিভাবে রিটার্ন ব্যাক করে আসতে পারে, রেভিনিউটা কিভাবে আসতে পারে। বাংলাদেশ গভর্নমেন্ট যদি যেটা করতে পারে সেটা হচ্ছে আমাদের যতগুলি ডিপ্লোম্যাটিক মিশনস যেগুলি আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে যদি এটা যদি করতে পারে যে হ্যাঁ মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, ফরেন এক্সপার্টসদেরকে অ্যাট্রাক্ট করার জন্য যে হ্যাঁ আমাদের এখানে আবাসন সেক্টর তুমি ইনভেস্ট করো। এখানে আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে সিএসএস আরএস প্রতিনিধিগুলো রেডিলি অ্যাভেলেবল যদি থাকে, যাতে করে হচ্ছে কি যে যদি কেউ যেন একটা ভুক্তভোগী না দেখা গেছে হচ্ছে যে অনেক সময় একটা প্রপার্টি তারা কিনছে, যে আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, তারপরে দেখা গেল হচ্ছে প্রপার্টিটা কোনো একটা ব্যাংকে অকশনে চলে যাচ্ছে, অথবা কোনো একটা দুদকের মামলাতে কারো একজনের সাথে এটা ফ্রিজিং অর্ডারের সাথে ইনভলভ, তখন দেখা গেছে হচ্ছে মানুষজন একটা থেকে দুইটা থেকে চারটা রিট উৎসাহিত হয়ে যাচ্ছে। দুবাইতে এই জিনিসগুলি খুব সিনক্রোনাইজ, অনলাইনে হচ্ছে গিয়ে আপনি সবকিছু রেডিলি অ্যাভেলেবল। আমেরিকাতে আমরা দেখি হচ্ছে গিয়ে যে একটা প্রপার্টি ডিটেলস অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে সেটার প্রিভিয়াস 10 জন ওনার কারা ছিল, এখন কি স্টেটাসে আছে, তারপর সেটা একটা স্ট্যাটিস্টিক্সও বলে দেওয়া থাকে এই এরিয়াতে কিভাবে ইনফ্লেশন হচ্ছে, তারপর হচ্ছে কিভাবে আপনার এটা হচ্ছে। আমাদের দেশে আরেকটা বিষয় যেটা থাকে হচ্ছে যে প্রপার্টি প্রাইস বরাবরই বেড়ে যাচ্ছে। আমাদের কিন্তু রিসেশন কিন্তু আমাদের প্রপার্টি প্রাইসকে এফেক্ট করে না। কোভিড বলেন যাই বলেন, প্রপার্টি সেল কমে গেছে কিন্তু প্রপার্টির দাম কিন্তু কমে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলোতে আমরা দেখি সেটা হচ্ছে রিসেশনের সময় প্রপার্টির দাম কমে যায়, বড় বড় ইনভেস্টাররা তারা রিসেশনের সময় তারা মানি ইনজেক্ট করে প্রপার্টি কেনার জন্য, রিয়েল এস্টেট সেক্টরে ইনজেক্ট করে। আমাদের দেশে কিন্তু সেল বন্ধ হয়ে যায় কিন্তু প্রপার্টির দাম কিন্তু কমে। টেনশনটা থাকে হচ্ছে একটা জিনিস যে সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ইনভেস্ট। আমার এই প্রপার্টি কি কখনো মানে কোনো গভর্নমেন্টের কোনো পার্টিকুলার বডি কি আমার এই প্রপার্টি কি আবার ফ্রিজ করে ফেলবে না কিনা, যেটা দুবাইতে আনলাইকলি হচ্ছে না। তো বাংলাদেশ গভর্নমেন্ট যদি তাদের বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশনের মাধ্যমে যদি এটা এনশিওর করতে পারে যে না, এটা যেমন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রোড শো করছে বিভিন্ন জায়গায়, যাতে করে তারা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে, সেকেন্ডারি মার্কেটে যেন তারা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারে। একই টাইপের রিহ্যাব যদি এরকম রোড শোজ কিছু অ্যারেঞ্জ করে বাংলাদেশের আপনার বিডার সাথে যদি আপনার কম্বাইন্ড হয়ে মিনিস্ট্রি অফ কমার্সের সাথে কম্বাইন্ড হয়ে যে না আমরা বিভিন্ন দেশে যাব, আমরা রোড শো করবো, আমাদের আবাসন সেক্টরটাকে আমরা কিভাবে মানুষের কাছে অ্যাডভার্টাইজ করতে পারি যাতে করে এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসতে পারে, সেটা কিন্তু একটা বড়। আপনি খুব সুন্দর করে বিষয়গুলো আমাদেরকে তুলে ধরলেন। আমি আবার একটু স্টুডিওতে আসছি। যেটা শুনছিলাম যে কোভিডের সময় কিন্তু রিহাব মেম্বাররা তাদের কনস্ট্রাকশনের জন্য বা যে কোনোভাবে প্রণোদনা প্যাকেজ একটা সাপোর্ট পেয়েছে, কিন্তু যারা এই সেকেন্ডারি মার্কেটের মধ্যে কাজ করে ফ্ল্যাট বিক্রি করছে কিংবা জমি বিক্রি করছে, তাদেরও কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট আটকে থাকে এই মার্কেটে। তো এই জায়গাটা আপনারা সরকারের কাছে কোনো দাবি দেওয়া আছে কিনা, এবং সামনে ভবিষ্যৎ কি এই সেকেন্ডারি মার্কেটে শুনবো আসলে সংক্ষেপে। ওই সরকারের কাছে তো আমাদের দাবি থাকবেই, সেটা হলো যে আপনি এই সেকেন্ডারি মার্কেটে এই ফ্ল্যাট বিক্রি কেনার ব্যাপারে সরকার যদি একটু যদি বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন লিজিং কোম্পানিকে যদি অতি তাড়াতাড়ি লোনটা যদি দেওয়ার ব্যবস্থা করে দেয়। কারণ আমি এই ব্যবসা করি, আমি প্রায় কাস্টমার দেখি তারা বলে যে ব্যাংকিং সুবিধা আপনি কয়েকদিনের মধ্যে করে দেবেন। আসলে তো আমরা তো ব্যাংকিংয়ের দায়িত্বে না, আমরা একটা ফ্ল্যাট সেকেন্ড হ্যান্ড কিনি, আমরা সেল করে দিই, মিডিয়েটর হিসেবে কাজ করে। আসলে এটা তো ব্যাংকের দায়িত্ব। যখন আমরা কোনো ব্যাংকে পাঠাই, তারা যে নিয়ম দেখায়, যে প্রসেসিং দেখায়, ওই ক্রেতা আস্তে হারা ফেলে দেয় যে না আর ফ্ল্যাট কেনা যাবে না। এটা যদি সহজ বা সহনে করে দেয়, আমার মনে হয় এই মার্কেটটা অনেক বড় একটা মার্কেট। কারণ নতুন ফ্ল্যাট কেনার চাইতে আমি মনে করি যে এই সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেনার কাস্টমার সবচেয়ে বেশি, এটা আমি মনে করি। এটা আপনাকে যদি কিছু যুক্ত করা থাকে। আমি সেকেন্ডারি মার্কেট সম্বন্ধে একটু যুক্ত করতে চাই। আসলে এটা বোঝানো দরকার কি, এটা বাংলাদেশ ব্যাংকে বোঝাইতে হবে। কারণ ব্যাংক লোন দেয় কোথায়? ব্যাংক কিন্তু লোন এভাবে দেবে, তার লাভ হলেই লোন দেবে, লাভের জন্যই তো দেবে যে আমি লোনটা দেবো, আমার লোনটার লাভ প্লাস সিকিউর কিনা। এখন এই জায়গায় কিন্তু ব্যাংকের লোন দিতে কোনো অসুবিধা নেই, কারণ ওনার যে ফ্ল্যাটটা যখন ব্যাংক নিবে, মনে করেন ব্যাংক যদি এই ফ্ল্যাটটা দেখে যে আমি 5 টাকা দিব, তা ওই ব্যাংক তখন কিন্তু 5 টাকার জিনিস বন্ধক রাখে,
বন্ধক রাখি তখন তাকে 3 টাকা দেয়, 5 টাকা বন্ধক রাখি তাকে 3 টাকা দেয়। তার মানে কি, তার জিনিসটা কিন্তু ব্যাংকের একদম সিকিউর লোন। কিন্তু তো ব্যাংক কিন্তু এখানে খুব জোরে সোরে এগিয়ে আসা উচিত এখানে লোন দেওয়ার জন্য। এখন এইটা হচ্ছে না, এই জন্য হয়তো তারা ব্যাংকের বুঝাতে পারতেছে না, আর ব্যাংকও বুঝতেছে না যে সেক্টরে আমি ঢুকলে আমি কি টাকাটা পাবো কিনা, এই সেক্টর আছে কিনা সেটাও তারা জানে। অবশ্যই আমাদের এই সেক্টরটা নিয়ে আসলে সরকারিভাবে বেসরকারিভাবে সবাই মিলে যৌথভাবে কাজ করা দরকার এবং লম্বা সময়ে প্ল্যান নিয়ে আগানো দরকার যে কীরকম ইনভেস্টমেন্ট করলে ভালো হয়, কে করলে ভালো হয়, এবং ফরেন ইনভেস্টমেন্টদেরকেও অ্যাট্রাক্ট করার বিষয়টা। দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং জুমে যিনি ছিলেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমি শারমিন মিশু বিদায় নিব সবার কাছ থেকে। ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক, এবং সাথে ছিল আমি শারমিন মিশু পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে। আজকের মতো বিদায় নিব, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।